স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৬ দফা দাবিতে ৭ রাস্তায় সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের, ঘটনাস্থলে সেনাবাহিনী। ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে এক কিশোর নিহত, মরদেহ আনতে গিয়ে বাবাও গুলিবিদ্ধ। এবং স্বাভাবিক গতিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল, ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা মালিকপক্ষের। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ৭ রাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। মগবাজারের দিক থেকে আসা ফ্লাইওভারের সামনে সকাল ১০টার দিকে দুই পাশের সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরের পর ঘটনাস্থলে যান সেনাবাহিনীর সদস্যরা। তারা সমস্যার সমাধানে সমন্বয়কদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। এদিকে সড়ক অবরোধের কারণে ৭ রাস্তা সহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ সময় ধরে চলা এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের কাছে আমরা গিয়েছি, একবার নয় 2 বার, কিন্তু সেখানে আমরা আশানুরূপ একটি কথাও পাইনি, বরঞ্চ পেয়েছি লাঞ্ছনার অপমান। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের দাবি দেওয়া সম্মিলিত করে ৬ দফা দাবিতে উন্নীত করেছে। যে ৬ দফা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং এই ৬ দফা দাবি বাস্তবায়ন হলে বর্তমানে কারিগরি সেক্টরের সকল সংকট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান ও মুখ্য দাবি ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর ও সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানান্তর করতে হবে। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি চলে যাব তার কাছে। মেহেদী, ঘটনাস্থলে তো সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন, তাদের সাথে শিক্ষার্থীদের কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? নাদিরা, আলোচনা হয়েছে এখন থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর নেসার এখানে এসেছেন এবং সমন্বয়ক যারা রয়েছেন এই আন্দোলনের তার সাথে আসলে কথা বলেছে এবং সমন্বয়কদের দাবিগুলো নিয়ে তাদের সাথে কথা বলেছে এবং সমন্বয়করা তাকে আশ্বস্ত করেছেন যে দেখেন, আমরা সকাল থেকে এই আন্দোলনের এই ৬ দফা দাবি নিয়ে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের কথা হচ্ছে যে এই দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা অথবা এই কারিগরি শিক্ষা বোর্ডের যে ডিজি রয়েছে তিনি যদি এখানে সশরীরে এসে তাদের এই দাবিগুলো নিয়ে তাদের সাথে কথা বলে আশ্বস্ত করে, তবে কিন্তু তারা এই যে আন্দোলন করছে, এখানে বিক্ষোভ কর্মসূচি করছে, তারা কিন্তু সরে যাওয়ার আশ্বস্ত করেছেন। কিন্তু এই যে কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি, সে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি এবং তাকে বিভিন্নভাবে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে, কোনোভাবেই তারা যোগাযোগ করতে পারেনি। শেষমেশ এসে এই মেজর নেসারের সহযোগিতায় আসলে ডিজির সাথে কথা বলে এবং ডিজিকে জানানো হয় যে এখানে শিক্ষার্থীদের দাবিটা কি এবং অবশেষে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের যে ডিজি রয়েছেন তিনি এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলার আশ্বস্ত করেন এবং তারা আসলে রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে উপস্থিত হবেন এবং আমরা ফোনে তখন যেটি জানতে পেরেছি, তাদের এই ৬ দফা দাবির মধ্যে 5টি দাবি তারা এই ডিজির মহাপরিচালক ডিজি যে রয়েছেন তিনি মেনে নেওয়ার কথা বলেছেন। তো তখন আসলে এই মেজর নেসার ডিজি মহোদয়কে বলে যে আপনি যেহেতু এই আশ্বস্তটা আমাকে করছেন, আপনি এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে এই কথাটাই তাদেরকে বলেন, তারা শান্ত হবে, তারা এই কর্মসূচি থেকে তারা সরে দাঁড়াবে। এবং এই ৬ দফা দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন তাদের যে 6টি দাবি রয়েছে, এই দাবিগুলো কি কি রয়েছে এবং এখন আমাদের এই ৭ রাস্তা মোড়ে ডিজি আসছেন এবং শিক্ষা উপদেষ্টার যে সচিব তিনি এখানে আসছেন, এখানে এসে এই শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলবেন এবং শিক্ষার্থীদেরও কথা হচ্ছে যে আপনাদের যদি সময়ের প্রয়োজন হয় আপনারা যৌক্তিক সময় নিয়ে আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন।
এবং নাদিরা এখন একটু আগে দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু গ্রুপে গ্রুপে মেয়েদের একটি দল এখানে আসছে। তারা কিন্তু ঢাকা মহিলা পলিটেকনিকের শিক্ষার্থী এবং সকাল থেকে তেজগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন এবং এখন আস্তে আস্তে কিন্তু আরও শিক্ষার্থী বাড়া শুরু করেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে নারী শিক্ষার্থীরা বসে রয়েছে, এটা কিন্তু মহিলা পলিটেকনিক থেকে এই তেজগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীদের যে 6 দফা দাবির আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। নাদিরা। মেহেদী, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিরোনামে জানাচ্ছিলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। ভোরে উপজেলার ধনতলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ। স্থানীয়রা জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ এর সদস্যরা ওই কিশোরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জয়ন্তের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন বলে তার স্বজনরা জানান। সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তার বাবা মহাদেব কুমার সিংহ। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ঠাকুরগাঁওয়ের থেকে সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হিমেল, মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আর জয়ন্তের যে পিতা মহাদেব, তিনিও তো গুলিবিদ্ধ হয়েছেন, তার শারীরিক কি অবস্থা সে বিষয়ে জানাবেন। মহাদেব এখন কিন্তু মহাদেবের কিন্তু পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পায়ে গুলিবিদ্ধ হওয়ার কারণে তিনি আহত হয়েছে। এখন তিনি রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন, এর আগে আজ ভোর রাতে জয়ন্ত 15 বছর বয়সী কিশোর জয়ন্ত বিএসএফের গুলিতে নিহত হয় এবং পরবর্তীতে যখন তার পিতা মহাদেব সেই লাশটি আনতে চায়, তখন সে বিএসএফের গুলিতে আহত হয়। তবে আমি কিন্তু এখন অবস্থান করছি সেই নিহত জয়ন্তের বাসাতে। আমি এখানে এসে জানতে পারলাম যে জয়ন্ত কিন্তু তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন। এই একমাত্র ছেলেকে হারিয়ে কিন্তু তার মা শোকে কাতর। আমি এই পরিবারটার অবস্থা দেখেছি, একেবারেই কিন্তু নিম্ন আয়ের একটি পরিবার। এই পরিবারের একমাত্র যিনি পরিবারের কর্তাই এই পরিবারের আয় রোজগারের একমাত্র সম্বল ছিল। তবে এই গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার কারণ কিন্তু পরিবারের আগামীতে এই পরিবার কিভাবে চলবে, তাদের আয় রোজগারের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গেছে। তার মা স্বামীর আহত হওয়া এবং পুত্র সন্তান হারানোর শোকে কিন্তু অসুস্থ হয়ে তারা বিছানায় পড়ে রয়েছে। ডাক্তার এসে তাদের আজ সকালবেলা স্যালাইনের ব্যবস্থা করে দিয়েছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা আমাকে যতটুকু জানিয়েছেন যে মহাদেব কিন্তু একজন কৃষক ছিলেন, দিনমজুর কৃষক শ্রেণীর মানুষ, অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ। তার সন্তান জয়দেব একটি ছোট কিশোর হওয়াতে হয়তোবা ভুলক্রমে বর্ডারের কাছাকাছি চলে গেছে। যদিও আমরা এর আগে যে জানতে পেরেছিলাম যে বর্ডার ক্রস করতে গিয়ে, অর্থাৎ সীমান্ত দিয়ে ভারত অনুপ্রবেশের চেষ্টার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার পরিবার এবং আত্মীয় স্বজনরা দাবি করছে যে না, জয়দেব অনুপ্রবেশ করতে যায়নি, সে ছোট ছেলে বর্ডারের কাছাকাছি চলে গিয়েছিল বলেই বিএসএফ দেখতে পেয়ে তাকে গুলি করেছে। এবং পরবর্তীতে যখন তার পিতা মহাদেব জয়দেবের লাশ আনতে যায়, তখন তাকে আহত হয়েছে। শুধুমাত্র জয়দেব এবং মহাদেব নয়, এক প্রতিবেশী ঠাংটু সরকার নামে একজন এই ঘটনায় কিন্তু আহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানাচ্ছে তারা কিন্তু বিভিন্ন সময় কৃষিকাজ বা গৃহপালিত পশু লালন পালনের জন্য তাদেরকে সীমান্তে যেতে হয়, কিন্তু এমনটা পরিস্থিতিতে সবসময় তাদের বিএসএফ এর গুলির আতঙ্কে থাকতে হয়। স্থানীয়দের দাবি, এরপর থেকে যাতে আর কখনো বিএসএফরা গুলি না ছড়ে সীমান্তে যাতে কখনো আহত বা নিহতের ঘটনাগুলো না ঘটে। তারা এখন সীমান্ত সুরক্ষা চায়, তারা এই সকল ঘটনা থেকে একটি নিশ্চয়তা চায় যে কোনো রকম খুন বা আহতের ঘটনা সীমান্তে আর ঘটবে না। আমি অনেকবার চেষ্টা করেছি জয়দেবের মায়ের সাথে কথা বলতে,
তবে অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে তার সাথে কথা বলা আমার জন্য সম্ভব হয়নি। স্থানীয়রা আস্তে আস্তে এবং বিভিন্ন আত্মীয়স্বজনরা জয়দেবের বাসায় আসে ভিড় করছে এবং জয়দেবের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এই ছিল সীমান্ত হত্যা 15 বছর বয়সী কিশোর জয়দেবের হত্যাকাণ্ডের ঘটনায় আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ হিমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকা সহ 4 জন নিহত হয়েছেন, আহত হন আরও 3 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কাটাখালী থেকে যাত্রীবাহী ইজি বাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ইজি বাইকে থাকা এক স্কুল শিক্ষিকা সহ 3 জন ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান অপরজন। হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় অন্তত 50 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10টায় আজমিরিগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের পক্ষের জাসুদ মিয়াকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের পক্ষের ইউপি সদস্য ধুলু মিয়া তালুকদার। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। সকাল থেকে কোথাও কোনো আন্দোলন হয়নি। অভ্যন্তরীণ দাবি নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় আশুলিয়ায় ৭৯টি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। দিনভর প্রতিটি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলে, কোথাও হামলা ভাঙচুর বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। শিল্প পুলিশ জানায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগে থেকে বেশ কয়েকটি কারখানায় দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। ওইসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি। ওইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। যাদের ফ্যাক্টরির ভিতরে ইন্টারনাল সমস্যাগুলো সলভ করতে পারে নাই এবং অনেকে অন্য ফ্যাক্টরি দ্বারা ডিস্টার্ব হওয়ার ভয়ে কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ রেখেছে, যার কারণে আজকে টোটাল ৭৯টার মতো ফ্যাক্টরির কাজ বন্ধ আছে, বাকি সকল ফ্যাক্টরি চলমান আছে। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা গতকালকের মতোই একেবারে খুব ভালো অবস্থায় আছে। আপনারা দেখেছেন রাস্তায় কোথাও কোনো সহিংসতা কিংবা কোনো ধরনের অবরোধ, রাস্তা ব্লক কোনো কিছুই নেই। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। ঢাকাসহ 25 জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 2 শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামে ফরিদা খানম, খুলনায় সাইফুল ইসলাম ও গোপালগঞ্জে মোহাম্মদ কামরুজ্জামান ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখায় 10 কোটি টাকা ক্ষতির অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সহ অন্তত 100 জনকে অভিযুক্ত করা হয়েছে। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি করেন নূর মোহাম্মদ নামে এক ব্যবসায়ী।
আদালত মামলাটি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটো সহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটক সহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ট্রাফিক পুলিশ। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিএমপির ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে সহায়তা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী পদত্যাগ করেছেন। রোববার তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। 2022 সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে চুক্তিভিত্তিক প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। সচিব পদমর্যাদার সকল সুযোগ সুবিধা পান প্রদীপ চক্রবর্তী। একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরির লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট সকলকে সচেতন করা, সম্পৃক্তকরণ ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলাই প্রতিযোগিতা কমিশনের কাজ। রাজধানীর প্রধান সড়কে বেড়েছে অযান্ত্রিক ও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। এসব বাহন তৈরি করছে বিশৃঙ্খলা, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। এগুলোর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছে ট্রাফিক পুলিশ। রাজধানীর কর্মব্যস্ত দিন, যানজটে ভরা বেশিরভাগ সড়ক। এতে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে ব্যাটারি ও পা চালিত রিকশা। ঢাকা শহরে সব মিলিয়ে সড়ক রয়েছে 3000 কিলোমিটার। এর মধ্যে 200 কিলোমিটার সড়ক আছে এরকম ভিআইপি সড়ক বা মূল সড়ক, কিন্তু সেখানে এ ধরনের ধীরগতির যানবাহন চলাচলের কোনো অনুমতি নেই। তারপরেও চলছে। কেন চলছে? আপনারা মূল সড়কে কেন উঠেছেন? আর ধরে না তো, এই জন্যে যাত্রী বলে যে সামনে আগে দেন, আমি সামনে আসে এখন আটকে গেছি। আগে তো পুলিশ ধরলে মামলা করতো, 1200 টাকা খেত বা 600 টাকা আপনার ওনাদেরকে জরিমানা দিলে ওনারা ছেড়ে দিত। মূল সড়কে এসব বাহন বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ অনেকের। যেভাবে শুরু করছে ওরা মনে হচ্ছে যে বিমানবন্দরে রানওয়েতে উঠবে, আর পারলে উড়ালও দিতে চায় আর কি। ওরা সেটা তো সম্ভব না। আপনার ফ্লাইওভার একটা ফ্লাইওভার বাদ নাই, প্রত্যেকটা ফ্লাইওভার মধ্যে উঠতেছে, এক্সপ্রেস হয়েছে উঠতেছে, আর বাকি রাখছে কি ওরা। এই অটো গাড়িগুলো রাস্তায় ওদের এত কারেন্ট পিক আপ, আমাদের সাথে ওরা ওভারটেক করে, এত স্পিডে চলে, ওদের ব্রেক নাই, পট করে ঢুকায় দেয়। ট্রাফিক পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে সিএমপিতে এরকম একটা নির্দেশনা আসছে যে সেখানে প্রধান সড়কে আপনার ব্যাটারি চালিত রিক্সা চলবে না। এখন আমাদের ডিএমপিতে এরকম যখন নির্দেশনা আসবে তখন আমরা আইনগতভাবে এটা প্রতিরোধ করব। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। যে অবৈধ যানবাহনগুলো ব্যাটারি চালিত রিক্সা আমরা সড়কে দেখছি এবং মূল সড়কে চলে আসছে, সেটা নিয়ন্ত্রণ করার উদ্যোগ কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাফিক পুলিশকে অতি দ্রুত নিতে হবে। নতুবা এই ধরনের যানবাহন কিন্তু সড়ক সরানোর ক্ষেত্রে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের বিষয়ে নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের ব্যাংক হিসাব স্থগিত ও সম্পত্তি জব্দ করেছে দুদক। সংস্থার আবেদনের প্রেক্ষিতে ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ নির্দেশ দেন। দুদকের হয়ে আবেদনকারী উপপরিচালক জানান, তুহিন লস্করের নামে একটি এবং তার স্ত্রী জামিলা পারভিনের নামে দুটি ব্যাংক হিসেবে মোট 1,06,00,000 টাকা রয়েছে। এছাড়া স্ত্রীর নামে ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জে 2,81,00,000 টাকা মূল্যের জমি ও ফ্ল্যাট রয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। আন্তর্জাতিক বিষয়। সুপার টাইফুন ইয়াগির প্রভাবে বন্যায় ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 200 জন। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায়, চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী এ টাইফুনটি শনিবার ঘন্টায় 203 কিলোমিটার বেগে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফং ও কোয়াংনিন প্রদেশে। ঝড়ে বহু ঘরবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়। রোববার রাতে দেয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির কারণে দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় তলিয়ে গেছে অনেক এলাকা। নিরাপত্তার জন্য 50,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। হ্যানয় বিমানবন্দরে 300টির বেশি উড়োজাহাজের শিডিউল বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী কামলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এই বিতর্ক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি বিতর্ক আয়োজন করছে। জুনে ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর বাইডেনের নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হন। পরে ডেমোক্রেটিক দলের প্রার্থী মনোনীত হন কামলা হ্যারিস। এদিকে টেলিভিশন বিতর্কের আগেই কামলা হ্যারিসকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছেন ট্রাম্প। জরিপে দেখা গেছে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে আছেন। Now doing the vaccines, they're coming out very soon, very strong, great companies, Johnson & Johnson, Pfizer. খেলার খবর। আগামী 19 সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3 ম্যাচের টি20 সিরিজের মিশনে নামবে বাংলাদেশ। 2017 সালের পর তৃতীয়বারের মতো ভারতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। এবারের টেস্ট ভেন্যু চেন্নাই ও কানপুর, যেখানে বাংলাদেশ আগে কখনো টেস্ট ম্যাচ খেলেনি। তবে ভারত সফরের আগেই পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে বেশ আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ে খেলার পর 27 সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। 2 টেস্টের পর 3 ম্যাচের টি20 সিরিজের জন্য মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। 6 অক্টোবর গোয়ালিয়র, 9 অক্টোবর দিল্লি ও 12 অক্টোবর হায়দ্রাবাদে শেষ টি20 ম্যাচটি খেলবে বাংলাদেশ। জিম আফ্রো টি10 লিগে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ডাক পেলেন এনামুল হক বিজয়। রোববার রাতে অনুষ্ঠিত ড্রাফটে বিদেশি খেলোয়াড়দের সি ক্যাটাগরি থেকে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। একই দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া টিম আফ্রো টি10 লিগের এবারের আসর শুরু হবে 21 সেপ্টেম্বর। জিম্বাবুয়ের হারারেতে আয়োজিত টুর্নামেন্টটি শেষ হবে 29 সেপ্টেম্বর। এর আগে সরাসরি দল পেয়েছেন রিশাদ হোসেন। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 দফা দাবিতে 7 রাস্তায় সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের, ঘটনাস্থলে সেনাবাহিনী। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক কিশোর নিহত, মরদেহ আনতে গিয়ে বাবাও গুলিবিদ্ধ। এবং স্বাভাবিক গতিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল, ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা মালিকপক্ষের। এই ছিল এখনকার মতো। 6টা 50-এ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।